তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরার আশা ওআইসির বিভিন্ন দেশের। প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ, জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। রাজধানীর কাঁচা বাজারে দামের উত্তাপ, চড়া শসা বেগুনের কেজি। রমজানের শুরু থেকেই গত 100 টাকায় চড়ে আছে লেবুর হালি, কমেনি মরিচের দরও। ছোট্ট সোনামণিদের কলকাকলিতে মুখর বইমেলার প্রথম শিশু প্রহর, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উচ্ছ্বাস, সিসিমপুরের আয়োজন না থাকায় অনেকের আক্ষেপ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দনও জানান তারা। সৌদি আরবের জেদ্দায় ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন তারা। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবিচল অবস্থানের প্রশংসা করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রাষ্ট্রদূত মোল্লা ফরহাদ হোসেন এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি MJH জাবেদ উপস্থিত ছিলেন। এর আগে ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার বক্তব্যে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। On behalf of our leader, His Excellency Mr. Tariq Rahman, the Honorable Prime Minister of Bangladesh, warm greetings and best wishes to the Ummah during this blessed month of Ramadan. Bangladesh remains committed to strengthening cooperation with all member states, particularly of OIC, particularly our brothers and sisters across the Muslim Ummah. Mr. Chair, we have assembled at a critical moment to express our unwavering solidarity with the oppressed people of Palestine in the face of yet another unilateral and unlawful measure by the Israeli authorities. দেশের পররাষ্ট্র নীতিকে ঢেলে সাজাতে চায় নতুন সরকার। মন্ত্রীরা বলছেন, সবার সঙ্গে বন্ধুত্বের বদলে বাংলাদেশ ফার্স্ট হবে দেশের পররাষ্ট্র নীতি। বিশ্লেষকরা মনে করেন, অর্থনীতি ও শক্তিশালী নিরাপত্তা কৌশলই নতুন পররাষ্ট্র নীতির মজবুত ভিত্তি হতে পারে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম গণতান্ত্রিক সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় সরগরম, কূটনীতিকদের আনাগোনায়। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের বড় অংশীদার চীন, আর বাণিজ্য সম্পর্ক ও সীমান্ত সীমানা বিবেচনায় সবচেয়ে বড় প্রতিবেশী ভারত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নজর মানবাধিকার, প্রতিরক্ষা সরঞ্জাম ও ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে। দীর্ঘদিনের অচলায়তন ভেঙে পাকিস্তানও চায় বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করতে। বিএনপি সরকারের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, গেল 17 বছরের নতজানু কূটনীতি থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। সরকার চায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে ফিরে যেতে। ফরেন পলিসির মোটো হবে হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। আমাদের মেরুদণ্ড শক্ত করে আমরা সামনের দিকে এগোতে চাই। বিশ্লেষকরা মনে করেন, পররাষ্ট্রে সবার সঙ্গে বন্ধুত্বের যে নীতি তা ব্যর্থ হয়েছে। প্রশ্ন হচ্ছে, শক্তিশালী অর্থনৈতিক কাঠামো ও সামরিক কৌশল ছাড়া কি বর্তমান বিশ্ব ব্যবস্থায় নিজের মতো পররাষ্ট্রনীতি গ্রহণ সম্ভব? আমি যখন প্রথম বাংলাদেশ বলছি, প্রতিটি দেশকে বোঝানো যে তোমার সাথে সম্পর্ক আমার তোমার সাথে, কিন্তু তুমি যদি এখন আমার সাথে সম্পর্ক করতে চাও এই বলে যে তৃতীয় দেশের সাথে তোমারও একটা বৈরী সম্পর্ক তৈরি করতে হবে, যার সাথে হয়তো আমার একটা ভালো সম্পর্কই আছে, সেই জায়গায় আর বাংলাদেশ প্রথম হলো না। ফরেন পলিসি এবং ডিফেন্স পলিসির ভেতরে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। সিকিউরিটি পলিসি যেমন প্রয়োজন, ডিফেন্স পলিসি যেটা আমাদের অলরেডি আছে, সেই ডিফেন্স পলিসি, ডিফেন্স ফোর্স, এইটাকে তেমন শক্তিশালী করতে হবে যেন আপনার ফরেন পলিসিকে তারা স্ট্রেনথেন করতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বহুমেরুর বিশ্বে ডিপ্লোমেসিকে সাজানো যায় দুটি আলাদা ট্রায়াঙ্গেলে। একদিকে চীন পাকিস্তান, যাদের ফ্রেমে জিও ইকোনমিক্স এবং জিও সিকিউরিটি। অন্যদিকে ট্রেড অ্যান্ড কমার্সের সঙ্গে জিও পলিটিক্সের ফ্রেমে থাকবে ভারত ও যুক্তরাষ্ট্র। সিঙ্গাপুরের মতো ছোট একটা দেশ চায়নার সাথে তাদের 110 থেকে 115 বিলিয়ন ডলারের বিজনেস আছে। অ্যাট দ্য সেম টাইম
আমেরিকার সাথে তারা ব্যালেন্স করে চলতেছে তাদের মিলিটারিলি এগ্রিমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং, কোঅপারেশন এটা আছে, সুতরাং ব্যালেন্স করে চলা সম্ভব। আমি মনে করি না যে প্রথম বাংলাদেশ করা সম্ভব দুই দেশের নাগরিক হয়ে, এটা সম্ভব না। ফার্স্ট বাংলাদেশ আমাকে একটাই সিটিজেনশিপ হতে হবে। তারা বলছেন পররাষ্ট্রনীতিতে শক্ত অবস্থান জানান দিতে জ্ঞান ও দর কষাকষিতে দক্ষ এমন কূটনীতিক গড়ে তুলতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে পররাষ্ট্র সংক্রান্ত নানান নীতি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। ইতোমধ্যেই বেশিরভাগ উপদেষ্টা সরকারি বাসা ছেড়েছেন, তবে অনেকে এখনো আছেন সরকারি বাংলো বা অ্যাপার্টমেন্টে। তবে প্রায় প্রত্যেকেই গণমাধ্যমে এড়িয়ে চলছেন, আছেন লোকচক্ষুর অন্তরালে। গত দুদিনে অন্তত 10 জন সাবেক উপদেষ্টার বাসায় যায় সময় সংবাদ, কিন্তু বাসায় থাকার পরও কোনো উপদেষ্টা দেখা করতে রাজি হননি। মুঠোফোনেও যোগাযোগ করে তাদের বেশিরভাগকেই পাওয়া যাচ্ছে না। যদিও জনমনে প্রশ্ন আছে, কোথায় আছেন ইউনূস সরকারের উপদেষ্টারা? আতিকুর রহমান তমালের বিশেষ রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের 24 আগস্টে অভাবনীয় এক অভ্যুত্থানের পর 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 16 উপদেষ্টা নিয়ে যাত্রা শুরু করে অভ্যুত্থান পরবর্তী সরকার। পরবর্তীতে এই পরিষদে যুক্ত হন আরও কয়েকজন উপদেষ্টা, সঙ্গে যুক্ত হন কয়েকজন বিশেষ সহকারী। দায়িত্ব গ্রহণের 1.5 বছরের মাথায় নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকারে আসে বিএনপি। কিন্তু নতুন সরকারের শপথের আগেই প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছাড়েন। 17 ফেব্রুয়ারি নতুন সরকারের শপথের পর রাতেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফু সিদ্দিকী। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজও ঢাকা ছাড়েন 22 ফেব্রুয়ারি রাতে। এসব কারণে সরকার পরিবর্তনের পর সভাপতির প্রশ্ন দেখা দিয়েছে, সাবেক উপদেষ্টারা কে কোথায় আছেন। গত দুদিন সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যমুনাতেই অবস্থান করছেন। তবে সরকারের দায়িত্ব শেষ করে তিনি যোগ দিয়েছেন ইউনূস সেন্টারে। চলতি মাসের শেষ দিন তিনি যমুনা ছেড়ে তার নিজ বাসভবন গুলশানে ফিরবেন বলেও জানা গেছে। নতুন সরকার গঠনের 1 মাসের মধ্যে উপদেষ্টাদের সরকারি বাসা ছাড়ার নিয়ম আছে। বিশেষ কারণে যদি দ্বিতীয় মাসেও থাকতে হয় তবে সরকারি ভাড়া পরিশোধ করতে হবে। উপদেষ্টারা কোথায় আছেন সেটি দেখতে মন্ত্রীপাড়া যায় সময় সংবাদ। ইউনূস সরকারের অন্যতম প্রভাবশালী এবং নানা সময়ের আলোচিত সমালোচিত উপদেষ্টা আসিফ নজরুল। 35 হেয়ার রোডের এই বাসায় থাকতেন সাবেক আইন উপদেষ্টা। কালকে সকালে চলে গেছে। কালকে গেছে? কই গেছে জানেন নাকি? হ্যাঁ, ইউনিভার্সিটিতে গেছে। সেটি ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের আগারে বাসায় ওঠেন তিনি। তবে তার সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফুলার রোডের বাসায় গিয়েও সাক্ষাৎ মেলেনি। 20 নম্বরের বাসাতে না? কখন গেল বাইরে? গেছে ঘন্টাখানেক হয়ে গেছে। ঘন্টাখানেক হয়ে গেছে। হয় আমি নতুন বাংলাদেশ চাই অথবা চাই না। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদকে ফোন করা হলে এক ব্যক্তি ফোন ধরে বলেন তিনি বাসায় নেই। হ্যাঁ ম্যাডামের যে মানে বাইরে বলতে মানে দেশের বাইরে নাকি? না না, দেশের বাইরে না, বাসার বাইরে আছেন। পরে হেয়ার রোডের তন্ময় ম2তে গিয়ে দেখা যায় তিনি সরকারি বাসাতেই আছেন। ম্যাডাম আছে না? জি ম্যাডাম একটু আছে, কিন্তু উনি ব্যস্ত আছে, এই মুহূর্তে দেখা করতে পারতেছে না। উনি বলতেছে যে আমি এই মুহূর্তে একটু ঝামেলার ভিতরে আছি, মিটিং করব। যদিও পরপর দুদিন চেষ্টা করে তার সাক্ষাৎ মেলেনি। যিনি উঠছেন উপদেষ্টা, গণপূর্ত অধিদপ্তরের নথি বলছে বেশিরভাগ উপদেষ্টাই সরকারি বাসা ছেড়ে দিয়েছেন, বাকিরাও আছেন ছাড়ার প্রক্রিয়ায়। তবে এখনও সরকারি বাসায় আছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি আছেন মিন্টো রোডের 4 নম্বর বাসায়। স্যার ঘুমাচ্ছে? 35 মিন্টো রোডের বাসায় আছেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন আছেন মিন্টো রোডের 5 নম্বর বাসায়। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার আছেন 34 মিন্টো রোডে। প্রত্যেকের বাসায় গিয়ে এবং মোবাইলে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেননি। সরকারি আবাসন পরিদপ্তরের সূত্রে জানা গেছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, ওয়াহিদুদ্দিন মাহমুদ, ফরিদা আখতার, এম সাখাওয়াত হোসেন ও মোস্তফা সরোয়ার ফারুকী সরকারি বাসার সুবিধা না নিয়ে ঢাকায় নিজ বাসাতেই ছিলেন। পাথর লুটপাট যাতে বন্ধ হয় সেজন্যই তো ফিল্ডে গিয়েছিলাম। দায়িত্ব শেষে 18 ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলায় আবারও কাজ শুরু করেছেন সৈয়দা রিজওয়ানা হাসান। একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে এতটুকু নিশ্চিত হয়ে গেছে যে উপদেষ্টারা সবাই দেশে আছেন। 2-1 বাদে সব উপদেষ্টাই গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। নৌপরিবহন মন্ত্রণালয় সামলানো এম সাখোয়াত মুঠোফোনে জানান, দায়িত্ব পালন করলে তিনি নোয়াখালীর হাতিয়ায় নেওয়া একটি প্রকল্প দেখতে গিয়ে মানুষের সহযোগিতা পেয়েছেন। আগামী দিনগুলোতে নিজের লেখালেখি ও শিক্ষকতায় ফিরবেন তিনি। আমি মনে করি যে আমার যা সক্ষমতা ছিল, যা প্রজ্ঞা ছিল, যা সততা ছিল, সমস্ত কিছু দিয়ে আমি কাজগুলো করেছি। জনমানুষ বলছে, অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার ভূমিকা বিতর্কিত ছিল না। ওই সময় তারা যদি আমাদের ক্ষমতায় না গ্রহণ করতো তাহলে দেশের অবস্থা কী হতো সেটা আমরা বুঝতে পারি। আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, সেই হিসেবে আমি বুঝতে পারি। 17 বছর আগে কি চুরি হয় নাই, চাঁদাবাজি হয় নাই? হয়েছে তো, কন্টিনিউয়াসলি হয়েছে। কিন্তু আমরা কি এই ডিবেটে, এই যে আমি বলতে পারছি ইন্টারভিউতে এসে, আপনি কি আমাকে কোশ্চেন করতে পারছেন? এই যে আমরা এই ডিবেটটাতে আসতে পেরেছি যে তারা সবাই অন্যায় করছে কি করে নাই, এটাই তো একটা অ্যাচিভমেন্ট না? তাই সবারই লোকচক্ষুর অন্তরালে চলে যাবার কোনো কারণ নেই বলেও মনে করেন তারা। নতুনের আগমনে পুরাতনের বিদায়, এটাই প্রকৃতির নিয়ম। তবে মানুষ বলছে, ইউনূস সরকার ও তার উপদেষ্টারা সব দিক দিয়ে সফল সেটি বলার কোনো সুযোগ নেই। আছে নানাবিধ ব্যর্থতা, আছে বিচিত্র সব মব সন্ত্রাস, আটকাতে না পারার গ্লানিও। তবে এটিও সত্য যে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন করতে পেরেছে। আর সব কিছু বাদ দিলেও এই একটি কারণেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সরকার বিবেচিত হবে গুরুত্বের সাথে, ইতিবাচকভাবেই। আতিকুর রহমান তাওয়াল, সময় সংবাদ, ঢাকা। শিশুদের কলকাকলিতে মুখর অমর 21শে বইমেলার প্রথম শিশু প্রহর। সকাল থেকেই ছোট্ট সোনামণিদের পদচারণা বাংলা একাডেমি চত্বরে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় ক্ষুদে শিক্ষার্থীরা। নির্ধারিত বিষয়ভিত্তিক ওই প্রতিযোগিতায় কেউ এঁকেছে শহীদ মিনার, কেউ স্বপ্নের বাংলাদেশ, আবার কেউ প্রকৃতি ও মুক্তিযুদ্ধের চিত্র। রংতুলির আঁচড়ে ফুটে উঠেছে তাদের কল্পনার জগৎ। এবারও নেই অন্যতম আকর্ষণ শিশু চত্বর ও সিসিমপুরের আয়োজন। এতে কিছুটা আক্ষেপ থাকলেও উৎসাহে ভাটা পড়েনি। ভাষা আন্দোলন নিয়ে একটা ছবি এঁকেছি, একটা শহীদ মিনার, পতাকাও দিয়েছি, একটি কৃষ্ণচূড়ার গাছ, আর অনেক মানুষ ভাষা আন্দোলনের জন্য আন্দোলন করছে। আমাদের বাংলাদেশে অনেক রিলিজিয়ান আছে, আর অনেক প্যাশনের মানুষ আছে, অনেক ডাইভার্সিটির মানুষ আছে, সেটাই আমি দেখাতে চাচ্ছি। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার মেহানি, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে রংতুলির সাথে সখ্যতা এবং এখন আসলে পাপেট শোর মধ্যে দিয়ে অনেকটা রঙিন এবারের হচ্ছে শিশু প্রহর। এবং এখন কিন্তু যেটা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে কাকতারুয়া পাপেট থিয়েটারের আয়োজনে কিন্তু একটু আগে এখানে পাপেট শো হয়েছে এবং একটু আগে এখানে হালুমের বদলে ছিল বাঘের সাথে শিশুদের সখ্যতা। অর্থাৎ প্রতিবার আমরা যেটা দেখি যে শিশু প্রহরে সিসিমপুরের একটি আয়োজন থাকে, সিসিমপুরের আয়োজন দিয়ে আসলে বাচ্চারা খুবই আনন্দের সাথে হালুম, শিকু, ইকরিদের সাথে মজায় মজায় মাতিয়ে তোলে শিশু প্রহর। সেটি কিন্তু গত বছর থেকে কিন্তু সেই সিসিমপুরের যে আয়োজন সেটি কিন্তু রাখা হচ্ছে না, এবং তার বদলে কিন্তু প্রতিবারই শিশু চত্বরে একটি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু বাংলা একাডেমি কিছু পাপেট শো, গল্প পাঠের আয়োজন এবং বিভিন্ন মাস্কটের মাধ্যমে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করে, এবং সেটিরই কিন্তু এখন এখানে একটি আয়োজন চলছে। যদিও অভিভাবকরা বলছেন যে বাংলা একাডেমির এই আয়োজনটাতে থাকলেও আসলে ছাউনি না দেওয়ার কারণে বাচ্চাদের অনেকটা রোদের মধ্যে আসলে পাপেট শো উপভোগ করতে হচ্ছে, যেটি অভিভাবকদের একটি অভিযোগের কারণ। এবং এখন কিন্তু এখানে একটি গল্প পাঠের আসর বসবে। একটু আগে এখানে শিশুদের পুতুল নাচের একটি আয়োজন হয়েছে, যেখানে পুতুল নাচের মাধ্যমে আসলে গল্পে শিশুরা মেতে উঠেছিল। এবং তারপরেই কিন্তু সবসময় বাচ্চারা যেটিকে বলে যে সিসিমপুরের যে অভাবটি সেটি আসলে পূরণ করার জন্য এখানে হালুমের বদলে আসলে বাঘের মাস্কট নিয়ে এসে বাচ্চাদেরকে আনন্দ দেওয়া হয়েছে। এবং
এখন যদি বলি যে এখন যে বাচ্চারা আছে তারা আসলে গল্প পাঠের আসরের জন্য অপেক্ষা করছেন, আর কিছুক্ষণের মধ্যে আসলে এখানে গল্প পাঠের আয়োজন চলবে। এবং আজকে কিন্তু একটু বলে রাখি যে শিশু প্রহর 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে, এবং তারপরে কিন্তু বইয়ের নিয়ম মাফিক যে আয়োজন সেটি থাকবে। এই ছিল আমার কাছে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ। অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী উম্মে হানি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পেরিয়েছে 10 বছর। 92 বার তারিখ পরিবর্তন করেও আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি সিআইডি। সাবেক তদন্তকারী কর্মকর্তা জানান, তথ্য উদ্ঘাটনে নানাভাবে অসহযোগিতা করে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিক তদন্তে আলামত নষ্ট এবং হ্যাকারদের প্রত্যক্ষ সহযোগিতার ইঙ্গিত মেলে বলেও জানান তিনি। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। অতি গোপনীয় কোড হ্যাকিংয়ের মাধ্যমে 2016 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে চুরি করা হয় বাংলাদেশের রিজার্ভ। 8 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরির 1.5 মাস পর হয় মামলা, কিন্তু 10 বছর পেরিয়ে গেলেও এখনও অভিযোগপত্র দিতে পারেনি সিআইডি। টানা 16 বছর আওয়ামী লীগ শাসনামলের মধ্যভাগে এ ঘটনার কুল কিনারা হয়নি পরের 8 বছরেও। 24-এ সরকার পতনের পর ডক্টর ইউনূস আমলের 2.5 বছরেও আলোচনায় আসেনি রিজার্ভ চুরির মামলার। এ অবস্থায় জাতির কাছে সরকারের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেন এই অর্থনীতিবিদ। ফরাসুদ্দিন সাহেবের যে কমিটি, উনি একটা রিপোর্ট দিয়েছেন, পরবর্তীতে এটার ফলো আপ এবং রিপোর্টটা যাই হোক, এটা তো তখনও প্রকাশ হয় নাই। ইন্টারিম গভর্নমেন্টে অনেক কিছু করছে বিয়ন্ড দেয়ার জুরিডিকশন। এটা তো জুরিডিকশনের ভিতরে, এটা কন্টিনিউড কেস, তো সেটার ব্যাপারে তো তাদের কোনো স্টেটমেন্ট শোনা যায় নাই। রিজার্ভ চুরির পর মামলা করতে বিলম্ব, তথ্য গোপন রাখা, বিদেশি সংস্থাকে এনে পরিকল্পিতভাবে আলামত নষ্ট করা সহ নানা অসহযোগিতা করে বাংলাদেশ ব্যাংক। এমনটা জানিয়ে সিআইডি তৎকালীন এই কর্মকর্তা জানান, বিশেষজ্ঞের প্রত্যক্ষ সহযোগিতায় অনিরাপদ করা হয় সুইফট সার্ভার। একটা সার্ভার বা 3-4টা কম্পিউটারে কাজটা করা হতো। এই 3-4টা কম্পিউটার এবং সার্ভারটা সারা দুনিয়া থেকে, মানে আমরা পাবলিকলি ইন্টারনেট বলতে যেটা বলি বা বুঝি, সেটা থেকে টোটালি বিযুক্ত একটা কাজী চায়না, উত্তর কোরিয়া, আমেরিকা, জাপান, বেলজিয়াম, ভারত, কোনো জায়গা থেকে আসলে তো সুযোগ নেই। পাশের রুম থেকেও সুযোগ নেই এটা করার। কার সহায়তা করেছে সেটাও আমরা চিহ্নিত করেছি, এবং তার যে গ্রস একটা আছে সেটাও আমরা চিহ্নিত করেছি। তো যাই হোক, যখন তারা এবং এরা কিন্তু একটা লেমেন না, যারা কাজটা করেছেন তারা কিন্তু এই বিষয়ে বিশেষজ্ঞ মানুষ এবং ওয়েল পেইড বিশেষজ্ঞ মানুষ। তার এইটাই তার কাজ, এই কম্পিউটারের সুরক্ষা দেওয়া। 2024 সালে সিআইডির প্রতিবেদনে উঠে আসে রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের 12 কর্তার নাম। সুইফট সার্ভার সংবেদনশীল ব্যবস্থা হলেও তৎকালীন গভর্নর আতিউর রহমান সুইফটের মাধ্যমে আন্তঃব্যাংকিং লেনদেন ব্যবস্থা আরটিজিএস এর সংযোগ দেওয়ার অনুমোদন দেন এবং বাস্তবায়ন নিশ্চিত করেন। তদন্ত খতিয়ানেও উঠে আসে চুরি করা অর্থে সুবিধাভোগী সুইফট সার্ভার সংযুক্ত সহ ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা। যখন এই প্রশ্নটা এসেছে, কেন আপনি সুযোগটা করে দিলেন এই সিস্টেমটা, সুরক্ষিত সিস্টেমকে অরক্ষিত করার, তখন তারা একটা অজুহাত নিয়েছে। অজুহাতটা আমাদের কাছে কনভিন্সিং মনে হয়নি। সেটা দিয়ে দেওয়া যায়, অ্যারেস্টও করা যায়, কিন্তু একটা বড় ইস্যু এসেই যাবে যে ভুল করে ফেলেছে। একটু মানুষ ভুল করে না, করে ফেলেছে, এটার জন্য তাকে মানি লন্ডারিং আইন বা এরকম টাকা চুরি, এটার মধ্যে ঠিক বেশি হয়ে যাচ্ছে কিনা। রিজার্ভ চুরি অতি গুরুত্বপূর্ণ হলেও পরবর্তী 3 বছরে কেন্দ্র ব্যাংকের কোনো বোর্ড মিটিংয়ে আলোচনায় আনেনি তৎকালীন পর্ষদ। এছাড়া অপরাধ কার্যক্রম 5টি দেশে সংযুক্ত থাকায় একাধিক তদন্তে অনেকটাই উদাসীন ছিল সংশ্লিষ্ট সংস্থাগুলো। বোর্ডে 3.5 বছরের মতন ছিলাম, তো ওই সময় আর এগুলো নিয়ে কিন্তু আলাপ হয় নাই। এবং এজেন্ডা না আসলে তো ইউ ক্যানট। উদ্যোগের যদি গ্যাপ থাকে তাহলেও কিন্তু আবার একটা সমস্যা হয়। এই গ্যাপটা ছিল, বাস্তবিক অর্থেই ছিল। এখন এটার একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে, আবার তাদের নিজস্ব কিছু অবহেলা তো ছিলই, এটা তো নিশ্চিত। তো সেই অবহেলাটা আরও বেশি প্রকাশ পেয়ে যেতে পারে, সেরকম পার্সেন্সের কারণেও হতে পারে। এটা সত্যি যে ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক বা BFIU সহ আর কনসার্ন এজেন্সিগুলো যেই লেভেলের উদ্যম নিয়ে কাজটা করা উচিত ছিল, এটা আমরা সিআইডির পক্ষ থেকে খুবই অল্প কোঅপারেশন পেয়েছি। এটা ভদ্রতা করে আমি বললাম। 2024 সালের সেপ্টেম্বরে একপাক্ষিক অর্থচুরির মামলায় ফিলিপিন্সের RCBC ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার বাজেয়াপ্তের নির্দেশ দেন ঢাকার একটি বিশেষ আদালত, কিন্তু আশানুরূপ বার্তা নেই বাংলাদেশ ব্যাংকের কাছে।
মামলাটা এখন বাংলাদেশ এবং ফিলিপাইনে চলমান আছে। মামলাটির অভিযোগপত্র দাখিলের জন্য সবশেষ 18 ফেব্রুয়ারি দিন ধার্য থাকলেও 92 বার পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 9 এপ্রিল। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে শসা, বেগুন, কাঁচামরিচ ও লেবু। সকালে কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, রমজানের আগে দাম বেড়ে যাওয়া লেবু এখনও বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা হালি দরেই। শসা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। কাঁচামরিচের দামও কমেনি। রোজার আগে থেকেই বাড়তি দামে বিক্রি হচ্ছে খেজুর সহ দেশি বিদেশি ফল। তবে 2-3 দিনে পেঁয়াজ ও মুরগির দাম কিছুটা কমেছে। এখনো কমে নাই, কিন্তু কমে নাই না কমার কারণ হচ্ছে বাজার মনিটরিং ঠিকমতো এখনো হচ্ছে না। এখনো সিন্ডিকেট রয়ে গেছে গা। এই সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত কোনোদিনই বাজার নিয়ন্ত্রণে আসবে না। দাম তো কমতেছে না, লেবুর দাম যা আশা করছিলাম সেরকম হচ্ছে না, লেবুর দাম অত্যাধিক বাড়ছে। লেবুটা আর শসাটা এটার কিন্তু এখন একবারই সিজন নাই। যেরকম লেবুতে এখন ফুল করা আসছে, যে লেবুগুলো আমরা পাচ্ছি এগুলো 12 মাসি লেবু। মুরগির দাম গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহ একটু কমে আছে। অনুষ্ঠান নাই, এই কারণে মনে করেন বাজারটা একটু নর্মালে আছে। গত সপ্তাহে অনেক কম, কেজিতে আপনার 30 টাকা 40 টাকা কম। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশাল সার্কিট হাউসের সভাকক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিআরটিএ চেক বিতরণ অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। জানান, তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছিল তখন তথ্য প্রযুক্তি ভিত্তিক গণমাধ্যম ছিল না, এখন তার প্রসার হয়েছে। তবে এর সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার তা এতদিনেও হয়ে ওঠেনি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি। সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব। তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। মাদারীপুরে মরা খাল খনন করে আবারও সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। তালিকা করে পাঠানো হচ্ছে সরকারের বিভিন্ন দপ্তরে। পানি প্রবাহ ফিরিয়ে আনা গেলে বছরে 3টি ফসল ঘরে তুলতে পারবেন কৃষকরা। স্থানীয় সংসদ সদস্য বলছেন, সঠিকভাবে প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। মাদারীপুরের ভুরঘাটা বয়তিবাড়ি খাল দিয়ে একসময় চলাচল করত বড় বড় ইঞ্জিন চালিত নৌকা, পরিবহন করা হতো কৃষিপণ্য। অথচ সেই খালে নেই কোনো পানি প্রবাহ। কালের বিবর্তনে এখন কৃষি জমিতেও সংগ্রহ করা যাচ্ছে না পানি। দিশেহারা চাষিরা। শুধু এই খালই নয়, জেলার এমন অসংখ্য খাল গলার কাটা হয়ে দাঁড়িয়েছে কৃষকের। তাদের কথা মাথায় রেখে মরা খালগুলো প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পরিদর্শনে যান মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। আশ্বাস দেন খননের মাধ্যমে সচল করার। এতে খুশি প্রান্তিক চাষিরা। খালে মিশিং বসাইয়েই আমরা পানি পাইতাম, এখন পানি পাই না। যদি খালটা কাটতে মনে করেন একটু পানির ব্যবস্থা করে, তাহলে সবথেকে বেটার হয়। এলজিইডি বলছে, মরণ দশায় থাকা খালগুলো অগ্রাধিকার ভিত্তিতে তালিকা করে পাঠানো হচ্ছে দপ্তরে। অন্যদিকে উপজেলা প্রশাসনের দাবি, খালগুলো খননের মাধ্যমে বছরে 3টি ফসল ঘরে তুলতে পারবেন কৃষকেরা। যে খালগুলোতে আসলে শুকিয়ে গেছে, পানিটা নদীর পানিটা খালে আসে না, সেই সমস্ত খালগুলোকে আমরা প্রায়োরিটি করতেছি। খাল খনন কর্মসূচি যদি বাস্তবায়ন হয় তাহলে এই পানিগুলো পাস হবে। পাস হলে এই যেই জমিতে এখন 1 ফসলি, এটা 3 ফসলি জমি পরিণত হবে। এদিকে তদারকি করে পুরো কার্যক্রম তড়িৎ গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। আমাদের যে কৃষকরা যে এখান থেকে একটা উপকৃত হতে পারে সেই দিকে আপনার তাকাতে হবে। খাল খনন কর্মসূচির সাথে জড়িত আছে প্রত্যেকের কাছেই, প্রত্যেক মন্ত্রণালয় থেকেই তাদের কাছে তালিকা চাওয়া হয়েছে। ইনশাল্লাহ আমাদের কার্যক্রম খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। প্রথম পর্যায়ে জেলার 25টি খালের 150 কিলোমিটার খনন করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কোথাও পলিপরে ভরাট হয়ে গেছে, আবার কোথাও দখল আর দূষণে অস্তিত্ব সংকটে বেশ কিছু খাল। সরকারের এই খাল খনন কর্মসূচি পুরোপুরি বাস্তবায়ন করা গেলে কৃষিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন, চাঙ্গা হবে অর্থনীতি, বলছেন কৃষকরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।
দেখছেন সময় সংবাদ। খেলার খবর। নিজেদের আর্থিক ক্ষতি করে ভারতীয় প্রতিষ্ঠান রিয়েল ইম্প্যাক্টকে আসন্ন 3 হোম সিরিজের প্রোডাকশনের দায়িত্ব দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ বিষয়ে 22 ফেব্রুয়ারি বোর্ড মিটিংয়েও হয় আলোচনা। সবশেষ বিপিএলে উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের প্রোডাকশন করলেও ট্রান্স প্রোডাকশন টেকনোলজিসকে বিবেচনা করছে না বোর্ড। রিয়েল ইম্প্যাক্টের চেয়ে প্রায় 4.5 কোটি টাকা কমে সামনের 3 সিরিজের প্রোডাকশন করে দিতে আগ্রহী টিপিটি। বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর বোর্ডের খরচ কমানোর নানা পন্থা বেছে নেন কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। অনুশীলনের পর ক্রিকেটারদের ডাবের পানি পান করা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই পরিচালক। অনূর্ধ্ব 19 ক্রিকেটারদের দামি ব্যাট জুতা ব্যবহার নিয়েও আপত্তি ছিল তার। এবার সেই নাজমুলের সামনেই বিসিবির প্রায় 4.5 কোটি টাকা অতিরিক্ত খরচ হতে যাচ্ছে, কিন্তু তিনি এখন নিশ্চুপ। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দলের হোম সিরিজ প্রোডাকশনের দায়িত্ব ভারতীয় প্রতিষ্ঠান রিয়েল ইম্প্যাক্টের, যাদের মানহীন প্রোডাকশনের জন্য বিশ্বের সামনে অনেকবারই ক্রিকেট বোর্ডের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির সঙ্গে বিসিবির হোম সিরিজ সম্প্রচারের চুক্তি 2027 সালের জুন পর্যন্ত। তবে সম্প্রতি ভারতীয় প্রতিষ্ঠান রিয়াল ইম্প্যাক্ট প্রোডাকশনকে বাদ দিয়ে পাকিস্তান ভিত্তিক ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস টিপিটিকে বিপিএল প্রযোজনার দায়িত্ব দেওয়া হয়। বিসিবির নতুন সিদ্ধান্তে সুফলও দেখা যায়। সম্প্রচারের মান বাড়ার সঙ্গে আগের তুলনায় প্রায় 4.5 কোটি টাকা সাশ্রয় হয় ক্রিকেট বোর্ডের। এমন অভিজ্ঞতার পর বোর্ডের একটি অংশ চাচ্ছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজগুলোতেও পিটিপিকেই প্রোডাকশনের দায়িত্ব দিতে, কিন্তু বোর্ডেরই কিছু অংশ চায় রিয়েল ইম্প্যাক্ট প্রোডাকশনকেই দায়িত্ব দিতে। ভারতীয় প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে বোর্ডের মূল যুক্তি চুক্তির মেয়াদ। যদিও বোর্ডের প্রত্যাশা পূরণ না হলে চুক্তি যে কোনো সময় বাতিল হতে পারে, তার জন্য কোনো ক্ষতিপূরণ দিতে হবে না বিসিবিকে। আসন্ন 3 সিরিজে 2টি টেস্ট, 9টি ওয়ানডে ও 3টি টি-20 সম্প্রচারে রিয়াল ইম্প্যাক্ট প্রোডাকশনের সঙ্গে চুক্তি বাতিল করে টিপিটিকে দায়িত্ব দিলে অন্তত 4.50 কোটি টাকা সাশ্রয় হবে ক্রিকেট বোর্ডের। এ নিয়ে গেল 22 ফেব্রুয়ারি বোর্ড সভায় আলোচনাও হয়েছে, কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি ক্রিকেট বোর্ড। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সাব্বির মিথুন। আলিফ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।